বাসর ঘরে বসে আছে পারমিতা। গা ভর্তি ডায়মন্ডের জুয়েলারি, পরনে লাল লেহেঙ্গা, হাত ভর্তি চুড়ি, কিন্তু হাতে কোনো মেহেদি নেই। খাটের মাঝখানে বসে ঘোমটা দিয়ে বসে আছে। যেভাবে বসিয়ে দিয়ে গিয়েছিল সেভাবেই বসে রয়েছে পারমিতা। এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিজের হাতের দিকে। বিয়েতে মেয়েদের হাতে হয় মেহেদি দেওয়া থাকে, আর না হয় আলপনা করা থাকে, কিন্তু পারমিতার হাতে কিছুই করা নেই। নিজের পরনের কাপড়ের দিকে তাকিয়ে রইল পারমিতা। যে রংটা পারমিতার একদম অপছন্দ সেটা পরেই বিয়ে হয়েছে ওর। চোখ মুখ ফুলে আছে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে পড়তে মেকআপের উপর দিয়ে গালে তার ছাপ বসে গেছে। বুঝ হওয়ার পর থেকেই স্বপ্ন দেখেছিল বিশাল এক ডাক্তার হবে, সমাজে মানুষের বিপদে এগিয়ে আসবে, তাই পড়ালেখায় কখনো কমতি রাখেনি। এরপর যখন বয়স 15 হলো, তখন স্বপ্ন দেখতে শুরু করলো অরিয়নের মতো একজন ছেলের, যে কিনা পারমিতাকে সেভাবেই ভালোবাসবে যেভাবে অরিয়ন আফরিনকে ভালোবাসে। পারমিতার বয়স তখন 12। অরিয়ন একদিন ডাক দিয়ে পারমিতার হাতে একটা চিঠি আর এক বক্স বিদেশি চকলেট ধরিয়ে দিয়ে বলল, এটা গিয়ে আফরিন আবিকে দিবি, ঠিক আছে পড়ি? বলবি আমি দিয়েছি, আর চকলেটটা তোর জন্য। ওকে অনিয়ন ভাইয়া, জবাব দেয় পারমিতা। একটা চর খাবি? অনিয়ন রাখিস কেন? একটু রাগ হওয়ার অভিনয় করে বলে অরিয়ন। তোমাকে অনিয়ন ডাকতে ভালো লাগে। খিলখিল করে হাসতে হাসতে বলে পারমিতা। এরপর থেকে বুঝতে পারলো তাদের দুজনের মধ্যে ভাব হয়েছে। তাদের মধ্যকার যত গিফট ও চিঠি আদান প্রদান করা হতো সবটার বার্তাবাহক ছিল পারমিতা। বর্তমান যুগ যদিও চিঠির না, তবুও অরিয়ন আর আফরিন নিজেদের ভালোবাসা এভাবে প্রকাশ করতে বেশি পছন্দ করত। পারমিতা বুঝতে পারলো অরিয়ন যেভাবে আফরিনকে ভালোবাসে সেভাবে হয়তো কোনো ছেলে কোনো মেয়েকে ভালোবাসতে পারবে না। সবসময় আফরিনের দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে থাকা, আফরিনের যে কোনো প্রয়োজনে সবার আগে এগিয়ে আসা, অন্য মেয়েদের থেকে নিজের দূরত্ব বজায় রাখা, সবকিছু যেন অরিয়নকে সব ছেলেদের থেকে একদম আলাদা করে তুলেছিল। মনের কোণে বয়স বাড়ার সাথে সাথে একটা আকাঙ্ক্ষা জাগতে শুরু করলো, যেখানে পারমিতার জীবনের আসা প্রেমিক অথবা স্বামী যদি অরিয়নের মতো ভালো না বাসে তাহলে বিয়েই করবে না পারমিতা। চোখের সামনে এমন একটা লেভেল সেট করে দিলে তা কি আর সহজে ইগনোর করা যায়? পারমিতার বাবারা ছিলেন 3 ভাই। পারমিতার বাবাই সবার ছোট। ভালোবেসে বিয়ে করলেও তাদের কোনো সন্তান হয়নি দীর্ঘ 8 বছর। তাও যেন তাদের মধ্যকার ভালোবাসা কমেনি। কিন্তু যেদিন পারমিতা এই পৃথিবীতে আসবে জানতে পারলো, সেদিন তারা বুঝতে পারলো তাদের জীবনটা পরিপূর্ণ করে দিল পারমিতা। তাই পরিপূর্ণতা বোঝাতেই মেয়ের নাম রেখে দিল পারমিতা চৌধুরী। পারমিতার বয়স যখন 5, তখন রোড অ্যাক্সিডেন্টে পারমিতার মা সুমাইয়া চৌধুরী ও বাবা ওয়াসিম চৌধুরী দুজনেই মারা যান। সরকারি ছুটির দিন থাকাতে ভালো ডাক্তার দেখার সুযোগটা পাওয়ার আগেই পৃথিবীর মায়া ছেড়ে চলে যায় তারা। সবার থেকে সেই ঘটনা শুনে শুনে বড় হওয়া পারমিতা মনে মনে শপথ নেয় ডাক্তার হওয়ার। চোখের সামনে নিজের ছোট ভাইয়ের মেয়েকে এতিম হতে দেখে তা সহ্য করতে পারেনি ওয়াহিদ চৌধুরী। তাই পারমিতাকে নিজের বুকে টেনে নেন তিনি ও তার স্ত্রী মায়া চৌধুরী। পারমিতাও নিজের মেয়ের মধ্যে কোনো পার্থক্য করতে চায়নি বলেই পারমিতার নাম রাখে পারমিতা মেহরাজ চৌধুরী, নিজের মেয়ে মেহেরিন আফরিন চৌধুরীর সাথে মিলিয়ে। পারমিতার বয়স 18 হয়েছে 1 সপ্তাহ আগে, ইন্টার সেকেন্ড ইয়ার পরে। সব কাজিনরা মিলেই 1 সপ্তাহ আগে বিশাল করে সেলিব্রেট করে পারমিতার বয়স 18 হওয়াকে। সেখানে আফরিন, পারমিতা, আরিয়ান, অরিয়ন, নিপা, নয়ন, পারমিতার বন্ধু বান্ধব সবাই ছিল। কাজিনদের মধ্যে সবার বড় অরিয়ন, বয়স 29। এরপর আফরিন, যার বয়স 26। এরপর আরিয়ান, যার বয়স 24, ও সবার শেষে পারমিতা। পারমিতার বড় চাচ্চু হাবিব চৌধুরী ও তার স্ত্রী আনিকা চৌধুরীর বড় ছেলে অরিয়ন, ছোট ছেলে আরিয়ান। কিন্তু ভাগ্যের লেখন কেউ খণ্ডাতে পারে না। যেখানে ডাক্তার হওয়ার কথা ছিল সেখানে 18 বছর বয়সে কারো বউ হয়ে বসে আছে পারমিতা। মাত্র 18 বছর বয়সী বিয়ের পিড়িতে বসতে হলো পারমিতাকে। বাঙালি আর বাকি 10টা মেয়ের মতোই পারমিতার উচ্চতা 5 ফিট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, কালো ঘন চুল কোমর ছড়িয়ে গেছে, গোলগাল চেহারা, বড় বড় চোখ আর গোলাপি ঠোঁট, যেন একটা পুতুলের মতো লাগে। তাই আদর করে সবাই পরে বলেই ডাকে পারমিতাকে। বিছানা থেকে উঠে দাঁড়ায় পারমিতা। পা মাটিতে পড়তেই লেহেঙ্গা মেঝে স্পর্শ করে। অরকটা বড় হয়েছে বোঝাই যাচ্ছে। উঁচু জুতা খুলে ফেলাতে নিচে গড়াগড়ি খাচ্ছে লেহেঙ্গা। হাতাটাও যেন এখনই পুরো হাত ঢেকে ফেলবে পারমিতার। নিজের হাত দিয়ে লেহেঙ্গার গলা ধরে পেছনে টান দিয়ে ঠিক করে, গলাটা বেশি বড় হয়ে গেছে। ধীরে ধীরে হেঁটে গিয়ে জানালার পাশে দাঁড়ায় পারমিতা। বাইরের আকাশে আজ কোনো চাঁদ দেখা যাচ্ছে না। ঘন কালো মেঘে সবটাই ঢেকে গেছে। আশেপাশে সবকিছুই সাজানো, ফুল লাইটিং সবকিছু দিয়ে সাজানো হয়েছে পুরো বাড়ি। বাংলাদেশের সেরা ওয়েডিং প্ল্যানার দিয়ে সব আয়োজন করা হয়েছে। সবকিছু এত আয়োজন থাকলেও মেঘলা এই আকাশটার সাথে যেন সবকিছু বড্ড বেমানান লাগছে। নতুন বউ নিজের রুমের মধ্যে থাকলেও একের পর এক গাড়ি এসে বাড়ির ভিতর প্রবেশ করছে। আমার কি ডাক্তার কি আর হওয়া হবে? নতুন জীবনে কি মানিয়ে নিতে পারবো আমি? সবার মন কি জয় করতে পারবো? নিজের মনে হঠাৎ করে প্রশ্ন জাগে পারমিতার। জানালার পাশ থেকে হেঁটে গিয়ে রুমের দক্ষিণ পাশের দেয়ালে টানানো বিশাল ছবিটির দিকে তাকিয়ে থাকে পারমিতা।
কারো রুমে প্রবেশ করার শব্দে নিজের জায়গায় স্থির হয়ে যায় পারমিতা। বাইরে থেকে কয়েকজনের আফছাপছা শব্দ শোনা যাচ্ছে। ভিতরে প্রবেশ করতে হলে টাকা দিয়েই ঢুকতে হবে। একজন মেয়েলি কণ্ঠ বলে ওঠে, 1 লক্ষ টাকা না দিলে বউয়ের কাছে যাওয়া হবে না। আর একজন মেয়ে বলে ওঠে, না না, টাকা দিতেই হবে। এরপর কি হলো পারমিতা জানে না। অট্টহাসিতে মেতে উঠল সবাই। মেয়েগুলোর কণ্ঠ যেন কিছুক্ষণের জন্য চেনা চেনা লাগলো পারমিতার। কোনো পরিচিত আত্মীয় হতে পারে ভাবে পড়ি। কিছুক্ষণ কথা আর হাসাহাসির পর সবাই থেমে গেল। বুঝতে পারলো হয়তো নিজেদের ইচ্ছে পূরণ হওয়ায় সবাই চলে গেছে। নিজের দৃষ্টি আবারও ছবির দিকে নিয়ে যায় পড়ি। বিশাল বড় দেয়ালটার একটা বড় অংশ নিয়ে ছবিটা টানানো। পাশেই ছোট ছোট পারিবারিক ছবি রয়েছে। দরজা খোলার শব্দেই যেন ঘোর থেকে বেরিয়ে এলো পড়ি। নিজের লেহেঙ্গা দুহাত দিয়ে শক্ত করে মুঠ করে ধরে নিজের জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রইল। নীরবতা বিরাজ করছে রুমের মধ্যে। রুমে প্রবেশ করা মানুষটাও কোনো কথা বলল না। নিজের জায়গায় সেও দাঁড়িয়ে আছে। তা না হলে হাঁটার শব্দ পারমিতার শোনার কথা ছিল, কিন্তু পারমিতা কিছুই শুনতে পায়নি। ছবিতে আফরিনকে অনেক সুন্দর লাগছে, তাই না? কথাটা শুনতেই ধীরে ধীরে ঘুরে তাকায় পারমিতা। দরজার সামনে স্থির হয়ে দাঁড়িয়ে আছে শেরওয়ানি পরা অরিয়ন আফনান চৌধুরী। অরিয়নের কথাটা শুনেই পেছনে ফিরে তাকায় পারমিতা। বর্ষাজা অরিয়ন অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আফরিনের ছবিটার দিকে। আফরিনের গায়ের রং শ্যামলা, উচ্চতায় 5 ফিট 5 ইঞ্চি, চুলগুলো কাঁধ পর্যন্ত বর্জিত। গোলগাল চেহারায় মায়া যেন চুয়ে চুয়ে পড়ছে আফরিনের মুখ থেকে। পছন্দের নীল রং। ছবিতে আফরিন সাদা রঙের একটা গাউন পরা, বিশাল এক চেয়ারে বসে, পায়ের উপর পা রাখা, দুহাত চেয়ারের দুপাশে রাখা। দেখে মনে হচ্ছে যেন এক অপ্সরা বসে আছে চেয়ারে। অরিয়নের রুমে এই ছবিটা পারমিতা দেখে আসছে আরও 5 বছর আগে থেকে। নীল রঙের দেয়াল থেকে শুরু করে পুরো ঘরটাই যেন একটা নীলের রাজ্য। আফরিন থাকবে বলেই সবকিছু নিজের হাতে সাজিয়েছিল অরিয়ন ও আফরিন। 6 বছরে ভালোবাসা পরিপূর্ণ হওয়ার কথা ছিল আজ। হ্যাঁ, আজ আফরিন আর অরিয়নের বিয়ের কথা ছিল। বিয়ের তারিখ ঠিক হওয়ার পর থেকে আফরিন আর অরিয়নকে এত খুশি হতে আর কখনো দেখেনি পারমিতা। বিশেষ করে অরিয়নকে দেখলেই মনে হতো যেন পৃথিবীর সবকিছু পেতে যাচ্ছে অরিয়ন। কিভাবে একজন মানুষ অন্য একজনকে এত ভালোবাসতে পারে তা বুঝতেই পারতো না পারমিতা। মনে প্রাণে সবসময় চাইতো এদের দুজনের উপর যেন কারো নজর না পড়ে। কথায় আছে, যখন ভালোবাসা মানুষেরা একে অপরকে অপরিসীম ভালোবাসে, তখন ভাগ্য তার নির্মম খেলা দেখানো শুরু করে। কিন্তু তা যে কখনো নিজের চোখে দেখতে পারবে পারমিতা তা কল্পনাও করেনি কখনো। অরিয়নের পরিবার নিজের মেয়ের মতো ভালোবাসে আফরিনকে। যদিও কেন আনিকা চৌধুরী পারমিতাকে পছন্দ করে না তা জানা নেই পারমিতার। যখন অরিয়ন আফরিনকে নিয়ে নিজের অনুভূতির কথা পরিবারে জানালো, তখন যেন বাড়িতে উৎসব লেগে গেল। ছোট থেকেই পারমিতা দেখে আসছে সবাই আফরিনকে খুব বেশি ভালোবাসে। ভালো না বেসে যাবে কোথায়? সবাইকে সম্মান করা, সবার সাথে সুন্দর করে কথা বলা, হাঁটা চলা, সব কিছুতেই যেন অন্যরকম এক মাধুর্য প্রকাশ পেত আফরিনের। ছোটবেলায় পারমিতা আয়নার সামনে আফরিনের মতো কথা বলা, হাঁটা চলা করার প্র্যাকটিস কতবার করেছে তা নিজেও জানে না। পারমিতার পরনের কাপড় থেকে শুরু করে সবকিছু আজ পরে থাকার কথা ছিল আফরিনের। সবকিছু নিজে পছন্দ করে কিনে এনেছিল অরিয়ন, কিন্তু আজ সব পরে অরিয়নের সামনে দাঁড়িয়ে আছে পারমিতা। লেহেঙ্গা বড় হওয়া, এক প্রকার গা থেকে খুলে যাওয়ার মানে এটাই ছিল যে সবকিছু কেনা আফরিনের মাপের। 1 মিনিটের জন্য অরিয়নের চোখ ছবি থেকে কোথাও সরে না। নিজের হাত দিয়ে ছবিটা স্পর্শ করে অরিয়ন। অন্যদিকে এক দৃষ্টিতে অরিয়নের দিকে তাকিয়ে আছে পারমিতা। পারমিতার 18 বছরের জীবনে অরিয়নকে এতটা ভেঙে পড়তে আর কখনো দেখেনি পারমিতা। আমার আফরিন, করুণ সুরে ছবিটার দিকে তাকিয়ে বলে অরিয়ন। কাম ব্যাক টু মি বেব। ছবির সাথে নিজের মাথা লাগিয়ে ভাঙা ভাঙা কণ্ঠে বলে অরিয়ন। অনিয়ন কাঁদো কাঁদো কণ্ঠে ডাক দেয় পারমিতা। তুই কি সব জানতে? পারমিতার কথা শেষ হওয়ার আগেই গম্ভীর সুরে বলে অরিয়ন। অরিয়নের কথা শুনে অবাক হয়ে যায় পারমিতা। বড় বড় চোখ করে তাকিয়ে থাকে অরিয়নের দিকে। তুই কি সব জানতি আগে থেকে? হঠাৎ করে চেঁচিয়ে বলে ওঠে অরিয়ন। হঠাৎ করে অরিয়নের কণ্ঠ শুনে ভয়ে নিজের জায়গায় লাফিয়ে ওঠে পারমিতা। অরিয়নকে সবসময় হাসি খুশি দেখে এসেছে পারমিতা, এরকম রাগন্ত অবস্থায় তো কখনো দেখেনি। অরিয়ন আফনান চৌধুরী, উচ্চতা 6 ফিট 1 ইঞ্চি, গায়ের রং ফর্সা, শান্ত নম্র স্বভাবের ছেলে অরিয়ন। চমৎকার দৈহিক গঠন, যাকে এক কথায় বলে সুদর্শন পুরুষ। বাবার সাথে রিয়েল এস্টেট ব্যবসা দেখাশোনা করছে 3 বছর ধরে। না না না, আমতা আমতা করে বলে পারমিতা। তুই সবসময় ওর সাথে থাকতি, তুই কিভাবে জানতে পারলি না পরি? অবিশ্বাসের চোখে পারমিতার দিকে তাকিয়ে প্রশ্ন করে অরিয়ন। আপু 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 এমন কিছু করতেই পারে না। তুমি ভুল বুঝছো আপুকে। আমি ভুল বুঝছি? পারমিতার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে অরিয়ন। অরিয়নের চাহনি দেখে ভয়ে পেয়ে দুপা পিছিয়ে পড়ে পারমিতা। অরিয়নকে দেখে মনে হচ্ছে এখনই সামনে যাকে পাবে তাকে খুন করে ফেলবে। আমি যদি ভুল বুঝে থাকি, দেন ওয়ার ইজ মাই আফরিন?
চিৎকার করে কথাটা বলেই পাশে থাকা একটা ছবির ফ্রেম হাতে তুলে নিয়ে ছুঁড়ে মারে অরিয়ন। ক্ষণিকেই টুকরো টুকরো হয়ে যায় ফ্রেমটি। আমি জানি না। ভয়ে কাঁদতে কাঁদতে বলতে থাকে পারমিতা। ছেলেটা কে? শান্ত গলায় প্রশ্ন করে অরিয়ন। কোন ছেলে? জবাব দেয় পারমিতা। এই পৃথিবীতে যদি একজন মানুষকে ক্ষণিকের জন্য ভয় করেনি পারমিতা, তাহলে সে হলো অরিয়ন। কিন্তু আজ যেন সব থেকে বেশি ভয় হচ্ছে অরিয়নকে দেখি। হাত পা অনবরত কাঁপছে পারমিতার। যে ছেলের সাথেও পালিয়েছে। দাঁতে দাঁত চেপে কথাটা বলে অরিয়ন। অরিয়নের কথা শুনে চুপ করে থাকে পারমিতা। কি জবাব দেবে? আফরিনকে কোনোদিন কোনো ছেলের সাথে দেখেনি পারমিতা। যদি কারোর সাথে আফরিনের সম্পর্কই না থাকে, তাহলে আজ কেন বিয়েটা হলো না ওদের? কেনই বা 2 দিন আগে পারমিতার রুমে এসে এক অদ্ভুত আইডিয়া শেয়ার করে আফরিন। 2 দিন আগে। মিতা, ঘরে আছিস? দরজা নক করে বলে আফরিন। হ্যাঁ আপু, আছি, ভেতরে আসো। জবাব দেয় পারমিতা। শোন না মিতা, আমি সেই একটা প্ল্যান করেছি বিয়ের দিনের জন্য, যা বাস্তবায়ন করতে পারলে তোর অনিয়ন ভাইয়ের মুখটা দেখার মতো হবে। পারমিতার পাশে বসতে বসতে বলে আফরিন। কি প্ল্যান আপু? কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে পারমিতা। শোন, বিয়ের দিন আমি পার্লারে যাব সাজতে। তোর পার্লারে কেন যাবে? ওরা তো এখানে আসবে আমাদের সাজাতে। আফরিনের কথা শেষ হওয়ার আগেই পারমিতা বলে ওঠে। আরে তুই আমার কথা শোন, আমি যাব পার্লারে সাজতে, তুই অরিয়নের হাতে এই চিঠিটা দিবি। কথাটা বলেই পারমিতার হাতে একটা চিঠি তুলে দেয় আফরিন। চিঠি খুলে দেখেই যেন চোখ কপালে উঠে যায় পারমিতার। তোমার কি মাথা খারাপ? এসব কি লিখেছো তুমি? অনিয়ন ভাইয়া এটা কখনো বিশ্বাসই করবে না। আরে এটা জাস্ট আফনানের সাথে দুষ্টুমি করছে, আর কিছুই না। তুই এটা ওকে দিবি, এরপর ও যখন দেখবে আমি টাইম মতো আসছি না, তখন সবাই টেনশনে পড়ে যাবে। তখন আমি এসে হাজির হব, ভাব তখন সবার কি অবস্থা হবে। কথাগুলো বলেই খুশি হয়ে যায় আফরিন। মজা তো হবে, কিন্তু অনিয়ন ভাইয়া যদি রাগ করে? আফনান আমার সাথে কোনো দিনও রাগ করে থাকতে পারবে না। মিষ্টি এক হাসি দিয়ে বলে আফরিন। আফরিনের হাসিটা দেখে মন গলে গেল পারমিতার। আর তাছাড়া আফরিন আর পারমিতা 2 দিন পর পরই একটা না একটা প্র্যাঙ্ক করতে থাকে অরিয়ন আর আরিয়ানের সাথে। পারমিতাও খুশি হয়ে বলে, হ্যাঁ আপু, অনেক মজা হবে। প্রিয় আফনান, জানি আমি আজ যা করতে যাচ্ছি তার জন্য কোনো দিনও তুমি আমাকে ক্ষমা করতে পারবে না। আমি কোনো দিন এমনটা তোমার সাথে করব তা কল্পনাও করিনি। কিন্তু মানুষ সে তার হৃদয়ের গোলাম। আমাদের বন্ধুত্ব যখন ভালোবাসার রূপ নিল, তখন ভেবেছিলাম আমি হয়তো তোমাকে সত্যিকারের ভালোবাসি। কিন্তু আমার চিন্তা পরিবর্তন হয়ে গেল অন্য একজনের আগমনে। তার সাথে সময় কাটানোতে আমি বুঝতে পারলাম, যা তোমার জন্য আমি অনুভব করেছিলাম তা ভালোবাসা নয়। বলতে পারো 6 বছর পরেই কেন আমি এই কথা বলছি। আমি জানি না কেন আজ এই কথা আমার বলতে ইচ্ছে হচ্ছে। চেয়েছিলাম সবার মুখের দিকে তাকিয়ে বিয়েটা করে নেব, কিন্তু কাল নিজেকে হলুদের শাড়িতে দেখে আর সহ্য করতে পারলাম না। এই বিয়েটা আমার দ্বারা করা সম্ভব নয় আফনান, আমাকে ক্ষমা করে দিও। দোয়া করি এমন কাউকে পাও যে তোমাকে তোমার থেকেও বেশি ভালোবাসবে। পারলে ক্ষমা করে দিও। ইতি আফরিন। বর্তমান আফরিন যে অন্য কাউকে কখনো ভালোই বাসতে পারে না তা ভালোই জানতো পারমিতা। তাই তো আফরিনের সাথে এই দুষ্টুমিটা করতে রাজি হয়ে যায়। প্ল্যান মাফিক বিয়ের দিন পারমিতা স্টেজে এসে কান্নার অভিনয় করতে করতে চিঠিটা অরিয়নের হাতে তুলে দেয়। ওইদিকে সময় পেরিয়ে গেলেও আফরিনের কোনো খোঁজ পাওয়া যায়নি। ফোন বন্ধ। পার্লারে গেলে জানা যায় সেখানে আফরিন যায়নি। ক্ষণিকের মধ্যেই যেন নাই হয়ে গেল আফরিন। ভিতরে ভিতরে মুচকি হাসি হাসতে থাকা পারমিতার চেহারায় কখন যে চিন্তার ছাপ পড়তে শুরু করেছিল তা পারমিতা নিজেও খেয়াল করেনি। তবে কি আফরিন সত্যি অন্য কাউকে ভালোবেসে ফেলেছে? অরিয়নের মতো একজন লয়াল মানুষ থাকা সত্ত্বেও কি কখনো জীবন এনাফ হয় না? সত্যি কি ভাগ্য মাঝে মধ্যে আমাদের সাথে নির্মম খেলা খেলে? জবাব দে পড়ি। দাঁতে দাঁত চেপে কথাটা বলে অরিয়ন। পারমিতা কোনো উত্তর দিল না। পারমিতার দিকে এগিয়ে গিয়ে চেঁচিয়ে বলে অরিয়ন। আপু পালাইনি। পাগলের মতো বারবার বলতে থাকে পারমিতা। পড়ি, দেখ আমাকে। অসহায়ের মতো বলে অরিয়ন। অরিয়নের কথা শুনে মুখ উঁচু করে অরিয়নের দিকে তাকায় পারমিতা। চোখ লাল হয়ে আছে অরিয়নের। তবে কি কান্না করেছিল অরিয়ন, নাকি রাগে? কেমন যেন লাগছে অরিয়নকে এখন দেখতে, অথচ সকালেও কি সুন্দর লাগছিল দেখতে। অরিয়নের চেহারা দেখতেই হঠাৎ করে পারমিতার বুকের বাঁ পাশে কেমন যেন চিনচিনে ব্যথা অনুভব করতে শুরু করেছে। তুই জানিস আমি আফরিনকে কত ভালোবাসি। ধীরে ধীরে শান্ত গলায় বলে অরিয়ন। অরিয়নের কথা শুনে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে পারমিতা। কে জানে না যে অরিয়ন আফরিনকে ভালোবাসে? তাদের ভালোবাসা সম্পর্কে সবাই অবগত। তুই কি চাস না আমি ভালো থাকি? তুই কি চাস না
তোর অনিয়ন ভাইয়া তার ভালোবাসে মানুষকে খুঁজে পাক। পারমিতার দিকে এগিয়ে গিয়ে বলে অরিয়ন। অরিয়নকে পারমিতা যতবার অনিয়ন বলে ডেকেছে ততবার হয় মিথ্যে রাগ আর না হয় হাসি দেখতে পেয়েছে, কিন্তু আজ যখন অরিয়ন নিজের মুখেই কথাটা বলল তখন যেন শুধু অসহায়ত্ব আর ব্যর্থ প্রেমিক ছাড়া আর কিছুই দেখতে পেল না পারমিতা। আবারও মাথা নাড়িয়ে হ্যাঁ বলে পারমিতা। দেন হেল্প মি পরি, হেল্প মি টু ফাইন্ড হার। ও কিছু না আমার সাথে রাগ করেছিল? আমি কোনো ভুল করেছিলাম? প্রশ্ন করে অরিয়ন। না না আপু, কথাগুলো যেন বারবার আটকে আসছে পারমিতার। আপু 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 বলছিল এটা দুষ্টুমি। আমাকে বলেছে আপু কিছুক্ষণ পরেই চলে আসবে, কিন্তু কিন্তু কেন আসলো না আমি তো জানি না। কথাগুলো কাঁদতে কাঁদতে বলে পারমিতা। তাহলে কি সত্যি কোনো ছেলের সাথে? কথাটা বলতে গিয়েও কেন যেন থেমে গেল অরিয়ন। কথাটা বলতেই যেন এক তীব্র ঘৃণা আর জেলাসি ফুটে উঠল অরিয়নের চোখে। আফরিন আর অন্য কোনো ছেলের সাথে, তা যেন মানতেই পারছে না অরিয়ন। না 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 আপু, আপু কখনো এরকম করবে না। নিজের চোখের পানি মুছতে মুছতে বলে পারমিতা। তাহলে কোথায়? ও আসছে না কেন? কেন বুঝতে পারছি না। ওর আফনান ওর জন্য পাগল হয়ে গেছে। তুই কল কর ওকে, ও আমার সাথে রাগ করেছে কিছু একটা নিয়ে। আমার কল ধরছে না, তুই কল কর, তোর কল ধরবে। তাড়াতাড়ি করে বিছানার উপর থেকে পারমিতার মোবাইলটা নিয়ে তা পারমিতার হাতে ধরিয়ে দিয়ে বলে অরিয়ন। কি পাগলের মতো বলছো তুমি? রাগ করলে কি এতটাই রাগ যে বিয়ের দিনে 4 ঘন্টা পেরিয়ে গেলেও আসবে না? অপর পাশ থেকে মোবাইল বন্ধ ছাড়া আর কিছুই জানতে পারেনি কেউ। আমার 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 মনে হয় আপুর কোনো পারমিতার কথা শেষ হওয়ার আগেই দরজার অপর পাশ থেকে কেউ একজন বলে ওঠে। দরজা নক করতে শুনে তাড়াতাড়ি করে দরজা খোলে অরিয়ন। কি হয়েছে? প্রশ্ন করে অরিয়ন। আইজিপি আঙ্কেল এসেছে, তাড়াতাড়ি আয়। অপর পাশ থেকে উত্তর আসে। কথাটা শুনেই অরিয়ন আর 1 মিনিট অপেক্ষা করলো না, সাথে সাথেই রুম থেকে বের হয়ে যায়। রুমের ভেতর প্রবেশ করে আরিয়ান, হাবিব চৌধুরীর দ্বিতীয় সন্তান আরিয়ান আবরার চৌধুরী। দেখতে ঠিক বড় ভাইয়ের মতোই সুদর্শন হয়েছে, বর্তমানে MBA করছে। ভেতরে প্রবেশ করে একপাশে দাঁড়িয়ে থাকা পারমিতার দিকে এগিয়ে যায় আরিয়ান। পারমিতা, আরিয়ানের পারমিতা। পারমিতার জন্য অনুভূতি বুঝতে আরিয়ানের বেশি দিন লাগেনি। বুঝতে পেরেছে এই ছোট্ট পারমিতাকে আরিয়ান পছন্দ করে। সেই পছন্দ আজ বউ সেজে দাঁড়িয়েছে আরিয়ানের সামনে, কিন্তু নিজের বউ হিসেবে নয়, বড় ভাইয়ের বউ হিসেবে। কাঁদতে থাকা পারমিতার সামনে আরিয়ান আসতেই জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে পারমিতা। আরিয়ান ভাইয়া, আমি সত্যি বলছি আমি এসবের কিছু জানি না। আপু বলেছিল আপু দুষ্টুমি করছে। আপুর আবার কোনো বিপদ হলো না তো? এখনো বাসায় ফিরে আসলো না? আরিয়ানের থেকে একটু সরে এসে চিন্তিত স্বরে প্রশ্ন করে পারমিতা। তুই চিন্তা করিস না, আফরিন ভাবিরে ফিরে আনার সব ব্যবস্থা হয়ে গেছে। আইজিপি আঙ্কেল এসেছে, দেখবি আফরিন ভাবি চলে আসবে। পারমিতার মাথায় হাত রেখে বলে আরিয়ান। সত্যি বলছো? হ্যাঁ, আমি এখনই যাই, তুই কাপড় চেঞ্জ করে নিচে আয়। কথাটা বলেই আর বেশিক্ষণ অপেক্ষা করলো না আরিয়ান। ধীর পায়ে হেঁটে বিশাল আলমারির সামনে গিয়ে দাঁড়ায় পারমিতা। আফরিনের কোনো কাপড় পাবার আশায় আলমারি খুলতেই যেন বুকের কষ্টটা দ্বিগুণ হয়ে গেল। সামনের বিশাল আলমারি জুড়ে শুধু নতুন নতুন জামা কাপড় ঝুলিয়ে রাখা হয়েছে। এসব আফরিনের সবকিছু যে পারমিতার খুব চেনা, সবকিছু অরিয়ন আফরিনের জন্য নতুন করে কিনেছে তা বুঝতে আর বাকি রইল না পারমিতার। কোথায় তুই আপু? সত্যি কি তুই কাউকে ভালোবেসে ফেলেছিস? মনে মনে ভাবে পারমিতা। তাড়াতাড়ি নিচে যেতে হবে ভেবে আলমারি থেকে একটা সিম্পল 3 পিস সেট তুলে নেয় পারমিতা। ওয়াশরুম থেকে জামা গায়ে দিয়ে বেরিয়ে এসেছে পারমিতা। পরনের জামা লেহেঙ্গার মতোই বড় হয়েছে, তা আবার কিছু না দেখেই তাড়াতাড়ি করে রুম থেকে বেরিয়ে পড়ে পারমিতা। এই বাড়ির আনাচে কানাচে সবকিছুই পারমিতার চেনা। ছোটবেলা থেকেই বহুবার এসেছে এই বাড়িতে। চট্টগ্রাম শহরের দুপ্রান্তে থাকে দুটো পরিবার। যেখানে 2 নং গেটে থাকে হাবিব চৌধুরী, সেখানে হালি শহরে থাকে ওয়াহিদ চৌধুরী। পারমিতা তাড়াতাড়ি করে বিছানা বেয়ে নিচে নামতেই দেখতে পায় পুলিশের সাথে তাড়াহুড়ো করে বাসা থেকে বেরিয়ে যায় অরিয়ন। ড্রয়িং রুমের সোফায় বসে আছে মায়া চৌধুরী। কান্না করতে করতে মায়া চৌধুরী একটু পর টিস্যু দিয়ে চোখের পানি মুছছে। তার পাশে বসেই তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে আনিকা চৌধুরী। হাবিব চৌধুরী, ওয়াহিদ চৌধুরী ও আরিয়ান মিলে এক পাশে দাঁড়িয়ে নিজেরা কথা বলছে। সিঁড়ির পাশে দাঁড়িয়ে থাকা পারমিতাকে প্রথমেই খেয়াল করে আনিকা চৌধুরী। পারমিতাকে দেখতেই যেন চেহারা থেকে সব ধরনের মায়া কমলতা দূরে হয়ে গেল। ভ্রু কুচকে দাঁতে দাঁত চেপে এসে হাজির হয় পারমিতার সামনে। আনিকা চৌধুরীকে উঠে যেতে দেখে পারমিতার দিকে চোখ যায় মায়া চৌধুরীর। সব দোষ এই মেয়েটার। আমি নিশ্চিত আফরিনকে এই বুদ্ধি এই মেয়েটাই দিয়েছে। পারমিতার দিকে ঘৃণার চোখে তাকিয়ে বলে আনিকা চৌধুরী। এই মেয়ে, বলো আফরিন কোথায়? আফরিনকে এই বুদ্ধি কেন দিয়েছে বলো? পারমিতার ডান বাহু ধরে চেঁচিয়ে বলতে থাকে আনিকা চৌধুরী। আনিকা চৌধুরীর চিৎকার চেঁচামেচি শুনে সকলের দৃষ্টি যায় পারমিতার দিকে। কেউ কিছু বলার আগেই আনিকা চৌধুরীর পাশে গিয়ে দাঁড়ায় মায়া চৌধুরী। কি করছেন এসব আপা? ওকে ছাড়ুন।
পারমিতাকে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে বলে মায়া চৌধুরী। পারমিতার চোখ দিয়ে পানি পড়া যেন বন্ধই হচ্ছে না। মায়া চৌধুরীকে একটু শক্ত করে ধরে রেখে স্থির থাকার চেষ্টা করে। মনে হচ্ছে এখনই মাথা ঘুরে পড়ে যাবে। তুমি জানো না মায়া, এই মেয়েটা আফরিনকে হিংসা করে, একটা অলক্ষণে মেয়েও। আপা, আপনি ভুলে যাচ্ছেন মিতা আমার মেয়ে, ওকে নিয়ে এসব বলবেন না। মেয়ে বললে মেয়ে হয়ে যায় না মায়া। এই মেয়েটার জন্য আমার ছেলেটা আফরিনকে হারিয়েছে, জীবনটা শেষ হয়ে গেছে আমার ছেলের। আনিকা, চুপ করো তুমি। আনিকা চৌধুরীর সামনে এসে বলে হাবিব চৌধুরী। হাবিব তুমি? জীবন কি একাই অরিয়নের শেষ হয়েছে, মিতার হয়নি? আপনি হয়তো ভুলে যাচ্ছেন অরিয়নের সাথেই বিয়ে হয়েছে মিতার। আমি, আপনি আর সবাই এটা ভালো করেই জানি আফরিন ফিরে আসলে অরিয়ন ছেড়ে দিবে মিতাকে। আমার মিতার জীবনটা শেষ মাঝখান থেকে। রাগ হয়ে বলতে থাকে মায়া চৌধুরী। মায়া, তুমি? না ভাইয়া, আপনি আর ওয়াহিদের কাজটা ঠিক করেনি। আমার এক মেয়ে ভুলের মাসুল আমার অন্য মেয়েকে দিবেন না। একবার ভেবেছেন এখন আফরিন ফিরে আসলে কি হবে? আমার মেয়েটার বয়স 18 হয়েছে মাত্র, এর মধ্যে ডিভোর্সের ট্যাগ লাগিয়ে দিবেন আপনারা? কথাগুলো বলতেই চোখ দিয়ে পানি পড়তে থাকে মায়া চৌধুরীর। মায়া চুপ করো, তুমি ভালোই জানো আমার হুট করে এমন ডিসিশন কেন নিয়েছি। মায়াকে শান্ত করার জন্য বলে ওয়াহিদ চৌধুরী। যত বড়ই কারণ হোক, আমার মেয়ের জীবন থেকে বড় না ওয়াহিদ। তুমি অরিনকে চেনো না তুমি ওকে। আফরিন ফিরে আসুক বা না আসুক, ও কোনোদিনই মিতাকে মেনে নেবে না। কি? কোথায়? হঠাৎ করে মোবাইলে বলে ওঠে আরিয়ান। কি হয়েছে? আরিয়ানের কাছে গিয়ে জিজ্ঞেস করে হাবিব চৌধুরী। আচ্ছা, আমরা এক্ষুনি বের হচ্ছি। কথাটা বলেই কল কেটে দেয় আরিয়ান। কি হয়েছে বল, কোথায় যাবি? চিন্তিত হয়ে বলে ওয়াহিদ চৌধুরী। আফরিন ভাবির খোঁজ পাওয়া গেছে। কোথায়? প্রশ্ন করে চিন্তিত ওয়াহিদ চৌধুরী। কুমিল্লা। জবাব দেয় আবরার। কুমিল্লা? অবাক হয়ে বলে ওঠে মায়া চৌধুরী। বিয়ের দিনও কুমিল্লায় গিয়ে বসে আছে, তাহলে কি সত্যি কোনো ছেলের সাথে? কথাটা বলে ওঠে ওয়াহিদ চৌধুরী। আমাদের হাতে সময় কম, ভাইয়া রওনা হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। আবরার সবার দিকে তাকিয়ে বলে। হ্যাঁ চলো। কিছুক্ষণের মধ্যেই সবাই গাড়ি করে রওনা হয় কুমিল্লা যাওয়ার উদ্দেশ্যে। উদ্দেশ্য আফরিনকে ফিরিয়ে আনা। উদ্দেশ্য এমনটা করার কারণ জানা। হাইওয়ে ধরে গাড়ি চলতে শুরু করেছে। বাইরে টিপ টিপ বৃষ্টি পড়ছে। মেঘে ঢাকা আকাশের দিকে এক নজরে তাকিয়ে আছে পারমিতা। 6 ঘন্টা, মাত্র 6 ঘন্টার মধ্যে পারমিতার জীবনটা কিভাবে পরিবর্তন হয়ে গেল তা যেন অবিশ্বাস্য লাগছে পারমিতার কাছে। পারমিতাকে তোর বিয়ে করতেই হবে। আমি আফরিনকে ছাড়া আর কাউকে বিয়ে করবো না বাবা। আরফিন ফিরবে না, চোখ খুলে সত্যিটা দেখ। ফিরবে না, 2 ঘন্টা হয়ে গেছে, কিন্তু পুলিশ ওকে কোথাও খুঁজে পাচ্ছে না। অরিয়নের কাছাকাছি গিয়ে বলে হাবিব চৌধুরী। না ফিরলে আমি অপেক্ষা করবো আফরিন যতদিন ফিরে না আসে ততদিন। গভীর সুরে জানায় অরিয়ন। আর আজ যে আমার সম্মান নষ্ট হবে। বিদেশ থেকে ইনভেস্ট করে যাদের দাওয়াত করে এনেছি তাদের সামনে মুখ দেখাবো কিভাবে আমি? আমার তিলে তিলে গড়ে তোলা সব কিছু নিমেষেই শেষ হয়ে যাবে। হতাশ হয়ে বলে হাবিব চৌধুরী। কিছু হবে না বাবা, সবাইকে বুঝিয়ে বললে আমাদের সিচুয়েশন বুঝতে পারবে। হাবিব চৌধুরী হাত ধরে বলে অরিয়ন। সবাই আমার পিছনে পিছনে হাসবে অরিয়ন। আমার সাথে কম্পিটিশন করা লোকেরা এটা সুযোগ নিয়ে আমার বিপক্ষে কাজ করবে। তুই পারমিতাকে বিয়ে করে নে অরিয়ন। অরিয়ন অনুরোধ করে বলে। আই এম সরি বাবা, বাট ক্যান নট ডু ইট। মন খারাপ করে বলে অরিয়ন। তাহলে তোকে আমি সম্পত্তি থেকে ত্যায্য করব। হঠাৎ করেই হাবিব চৌধুরী বলে ওঠে। আফরিনের প্রতি আমার ভালোবাসা তোমার এই বিশাল সম্পত্তির থেকেও বেশি বাবা। যাই করো, আমি আফরিনের সাথে বেইমানি করতে পারবো না। মিতা। মা। মায়া চৌধুরীর ডাক শুনে ঘোর কাটে পারমিতার। বৃষ্টি তোর গায়ে পড়েছে, ধ্যান কোথায়? মিতার মাথায় হাত রেখে বলে মায়া চৌধুরী। কোথাও না, এমনিতেই ভালো লাগছিল তাই। মৃদু এক হাসি দিয়ে বলে মিতা। যা হয়েছে তাতে তোর কোনো দোষ নেই, নিজেকে দোষারোপ করিস না। মিতার দিকে তাকিয়ে বলে মায়া চৌধুরী। কথাটা বলতেই মায়া চৌধুরীকে জড়িয়ে ধরে পারমিতা। আমি যদি তখন রাজি না হতাম তাহলে হয়তো কিছু হতো না মা। জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে। হয়তো, কিন্তু তাতে তোর কোনো দোষ নেই, তুই তো তোর বোনের কথাই শুনেছিলি। পারমিতার পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে মায়া চৌধুরী। আপুকে আমরা ফিরে পাবো তাই না? মায়া চৌধুরীর দিকে তাকিয়ে বলে পারমিতা। হ্যাঁ, দেখবি ঠিক তোর বাবা ওকে খুঁজে বের করবে।
কথাটা বলতেই যেন চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো মায়া চৌধুরীর। তাই যেন হয়। কথাটা বলেই সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে রাখে পারমিতা। কুমিল্লা বিবিরহাট বাজারের সামনে গাড়ি এসে থেমেছে। জানালা দিয়ে দোকানের সাইনবোর্ডের উপর জায়গাটার নামটা দেখতে পায় পারমিতা। এখানে কেন মা? এখানে আপু আসবে কি জন্য? প্রশ্ন করে পারমিতা। বুঝতে পারছিস না কিছু? বাইরের দিকে তাকিয়ে বলে মায়া চৌধুরী। তাড়াতাড়ি করে সবাই গাড়ি থেকে নামতেই কিছুটা দূরে 8-10 জন পুলিশকে দেখতে পায় সবাই। রাস্তার একপাশে আফরিনের গাড়িটা দেখা যাচ্ছে। পুলিশের সাথেই দাঁড়িয়ে আছে অরিয়ন। দূর থেকে অরিয়নের চেহারাটা ঠিকমতো দেখতে পারছে না পারমিতা, তবে অরিয়নকে স্বাভাবিক মনে হচ্ছে না পারমিতার। গাড়ি থেকে নেমেই সবাই তাড়াতাড়ি করে অরিয়নের কাছে চলে যায়। পারমিতার পা যেন বরফ হয়ে গেল, চাইলেও হাঁটতে পারছে না। অরিয়নের কাছে যেতেই কান্নায় ভেঙে পড়েন মায়া চৌধুরী। ওয়াহিদ চৌধুরী জড়িয়ে ধরে মায়াকে। তবে কি আপুর অ্যাক্সিডেন্ট? যেমন ভাবছি তেমন কিছুই না। পেছন থেকে বলে ওঠে আবরার। আবরারের কথা শুনে পেছন ফিরে তাকায় পারমিতা। পারমিতাকে দেখে মৃদু এক হাসি দেয় আবরার। চল। কথাটা বলেই পারমিতার হাত ধরে সবার দিকে হাঁটতে থাকে আবরার। আমার তো বিশ্বাসই হচ্ছে না এসব, বলে হাবিব চৌধুরী। আফরিন এমন কিছু করবে তা ভাবতেও পারছি না। আনিকা চৌধুরী বলে। কান্না করতে করতে বলে মায়া চৌধুরী। পারমিতার কাছাকাছি আসতেই কথাগুলো শুনতে থাকে। গাড়ির ভেতরে উকি দিয়ে আফরিনকে দেখার চেষ্টা করে, কিন্তু গাড়িতে আফরিনের পরনের জামা ছাড়া আর কিছুই দেখতে পায় না পারমিতা। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। অরিয়ন রোবটের মতো এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে, কারো কোনো কথা বা প্রশ্নের উত্তর দিচ্ছে না। সবার সামনে গিয়ে জিজ্ঞেস করে পারমিতা, কি হয়েছে? আপু কোথায়? গাড়ি এখানে কেন? ঘটনা জানার জন্য একের পর এক প্রশ্ন করতে থাকে মিতা। কেউ কোনো কথা বলছে না, সবাই যেন মিতাকে দেখে চুপ করে রইল। আমরা সন্দেহ করছি আফরিন চৌধুরী তার প্রেমিকের সাথে এখন বর্ডার পার করে ভারতে চলে গিয়েছে। একজন পুলিশ মিতার উদ্দেশ্যে বলে ওঠে। কথাটা শুনতেই সবার দিকে অবাক হয়ে তাকায় মিতা। অরিয়ন দাঁতে দাঁত চেপে ধরেছে, তার চেহারা দেখিয়ে বোঝা যাচ্ছে। কথাটা শুনতেই মায়া চৌধুরী আরো বেশি কান্না করতে লাগলেন। ওয়াহিদ চৌধুরী লজ্জায় পারছে না মুখ কোথাও লুকিয়ে রাখতে। অন্যদিকে হাবিব চৌধুরী নিজের কপালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলেন। আনিকা চৌধুরী দৌড়ে গিয়ে অরিয়নের পাশে গিয়ে দাঁড়ালেন। কি আজে বাজে কথা বলছেন এসব? আপু এরকম কখনোই করবে না। রাগ হয়ে বলে মিতা। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গিয়েছে আফরিনের গাড়িতে একজন ছেলে আছে। গাড়িটা পাওয়া গেছে কুমিল্লা বর্ডারের সাথে, আর এখানে তাদের দুজনের মধ্যে একজনও নেই। পুলিশ লোকটা আবারও বলে, বাবা ইনি কি সব বলছে এগুলো? ওয়াহিদ চৌধুরীর কাছে গিয়ে বলে মিতা। ওনারা কি দেখেছে আমি জানি না, কিন্তু এসব সত্যি নয় বাবা। মা বিশ্বাস করো আমার কথা, আপু এরকম কখনো করতেই পারে না। অশ্রুসিক্ত চোখে বলতে থাকে মিতা। মিতার কথা শুনে মায়া চৌধুরীর কান্না যেন আরো বেড়ে গেল। মা তুমি আমাকে বিশ্বাস করো, আপু এরকম কিছুই করেনি। না করলে আফরিন কোথায়? গম্ভীর কণ্ঠে বলে ওঠে অরিয়ন। ও যদি পালিয়ে না যায় তাহলে কোথায় গেল? সিসিটিভিতে স্পষ্ট দেখা গিয়েছে ও নিজের ইচ্ছে হাসতে হাসতে ছেলেকে গাড়িতে উঠিয়েছে। আফরিন আর অন্য কারোর সাথে? কথাটা বলতেই যেন অরিয়নের চেহারা পাল্টে গেল। তীব্র ঘৃণা প্রকাশ পাচ্ছে, তবে এই ঘৃণা আফরিনের প্রতি নয়, আফরিনের সাথে থাকা ছেলেটার প্রতি। আরিয়ান ভাই। শাট আপ পরি, শাট আপ, চেঁচিয়ে বলে ওঠে অরিয়ন। অরিয়নের কথা শুনে লাফিয়ে ওঠে মিতা। শান্ত হ অরিয়ন, মাথা খারাপ করিস না। অরিয়নের কাঁধে হাত রেখে বলে আনিকা চৌধুরী। তুই যদি তখন এসব করতে রাজি না হতি তাহলে আমার আফরিন আজ আমার কাছেই থাকতো, কিন্তু না, বাচ্চাদের মতো তোর এসব করতে হলো। কথাটা বলেই মিতার সামনে গিয়ে দাঁড়ায় অরিয়ন। আমি তো শুধু আপুর কথা রাখছিলাম, আমতামতা করে বলে মিতা। তোর বাচ্চা মেয়ে আর তোর কথা রাখা আমার জীবন থেকে আফরিনকে কেড়ে নিয়েছে। কথাটা বলেই সবাইকে রেখেই নিজের গাড়িতে উঠে চলে যায় অরিয়ন। আমি আগেই বলেছিলাম এই মেয়েটা একটা অলক্ষী। মেয়েটা শুধু সবার ক্ষতি ছাড়া কিছুই করতে পারে না। প্রথমে চুপ করো আনিকা, চেঁচিয়ে বলে ওঠে হাবিব চৌধুরী। হ্যাঁ, আমাকে শুধু চুপ করিয়ে রাখতে পারবে। কথাটা বলে আনিকা চৌধুরীও গিয়ে নিজের সিটে বসে পড়ে। আফরিন কেন এমন করলো ওয়াহিদ? কেন আমাদের ওর পছন্দের কথা না বলে এভাবে পালিয়ে গেল? হয়তো ভেবেছিল অরিয়ন কিছুতেই রাজি হবে না, কিন্তু আজও আমাদেরকে সবার চোখে ছোট করে দিয়ে দিল মায়া। আমরা কি মা বাবা হিসাবে এতটাই খারাপ? কথাটা বলতে বলতে ওয়াহিদ চৌধুরীর চোখ দিয়েও দুফোঁটা পানি গড়িয়ে পড়ল, যা মিতার নজর এড়ালো না। অপরাধ বোধ এসে ক্রমশ গ্রাস করে নিচ্ছে মিতাকে। চাচু চলো এখন রওনা দিই। ওয়াহিদ চৌধুরীর সামনে এসে বলে আবরার। সায় দেয় ওয়াহিদ চৌধুরী। গাড়ি আবারও চলতে শুরু করে। ড্রাইভারের সাথে সামনে বসেছে আবরার, পেছনে দুই ভাই আর তাদের স্ত্রী, আর একদম পেছনের সিটে বসেছে পারমিতা।
জানালা দিয়ে বাইরে তাকাতেই দেখতে পায় ভোরের আলো একটু একটু উঠতে শুরু করেছে। আগামীকাল থেকে নতুন এক যাত্রা শুরু হবে সবার জন্য, যেখানে অরিয়ন আফরিনের হবু স্বামী বা প্রেমিক নয়, পারমিতার স্বামী। যেখানে অরিয়ন সবকিছুর জন্য দোষারোপ করছে পারমিতাকে। যেখানে আফরিন থাকুক বা না থাকুক, একে অপরের থেকে বিচ্ছেদ নিশ্চিত।